হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি মজাদার রোমান্টিক একটি ড্রামা নিয়ে। তোমরা যে ধরনের ড্রামা পছন্দ করো গল্পটি সেরকমই হতে চলেছে। তো মুভির শুরুতে আমরা চ্যান নামের একটি মেয়েকে দেখি, যে অনেক ধনী পরিবারের মেয়ে। এই জন্য তার দাদু তাকে বিজনেসম্যানের সাথে বিয়ে করাতে চায়, কিন্তু চ্যানের এই বিয়েতে একদমই মত ছিল না। এই জন্যে বিয়ের জন্য পাওয়া সকল উপহারগুলোকে বিক্রি করে দেয় এবং তার পরিবর্তে একটি কাজের মেয়েকে ওই বিজনেসম্যানের সাথে বিয়ের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু চ্যানের দাদু যখন এই মেয়েটিকে দেখে তখন সে সবকিছু বুঝতে পারে, আর এই জন্যে সে তাকে ধরার জন্য তার পেছনে কিছু গার্ডদের পাঠায়। কিন্তু চ্যান খুব চালাক প্রকৃতির মেয়ে, সেই জন্যে সে গার্ডকে ফাঁকি দিয়ে সেখান থেকে একটি নতুন শহরে চলে আসে। আসলে সে এখন তার মা বাবার সম্পর্কে জানতে চায়, কারণ দাদু তাকে সবসময় বলে তার বাবার কারণেই নাকি তার মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু সেটা কখনো সে বিশ্বাস করে না। আর চ্যান ওই জন্যই ওই শহরে পৌঁছায় যেখানে তার মা বাবা একসময় স্টাডি করেছিল, আর এই শহরেই তাদের প্রথমবারের মতো একে অপরের সাথে দেখা হয়েছিল। অন্যদিকে আমরা চ্যানের দাদুকে দেখি শহরের ভেতরে পুরো বডিগার্ড ছড়িয়ে দিয়েছে, এমনকি সে চ্যানের যতগুলো ক্রেডিট কার্ড ছিল সবগুলোকে ব্লক করে দেয়। তাই এখন চ্যান চাইলেও ওই কার্ডগুলোকে ব্যবহার করতে পারবে না। কিন্তু চ্যান এখন কিছুতেই হার মানবে না, সে তার লুকটাকে পুরো পরিবর্তন করে ফেলে এবং একটি সাধারণ মেয়ের মতনই বিহেভিয়ার করে। এভাবে সে যখন একটি খাবারের দোকানে খাবার খুঁজছিল তখন একটি ছেলের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে ব্যাগটি নিচে পড়ে যায়, আর দুর্ভাগ্যবশত তাদের দুজনেরই ব্যাগ একই রকমের ছিল। এই জন্য ধাক্কা লাগার ফলে তাদের ব্যাগ দুটো চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে চ্যান যখন খাবার কিনতে যায় তখন সে বুঝতে পারে ওই দুর্ঘটনার ফলে তার ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। এই জন্য সে এখন আর খাবার কিনতে পারে না। আমরা চ্যানকে দেখি রাস্তার পাশে বসে সবার থেকে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না, কারণ সে খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের পোশাক পরেছিল। কিছুক্ষণ পরে চ্যানকে দেখি সে নিজেকে বলে আমাকে এখন ভিক্ষা করা শিখতে হবে, আর এই জন্যে সে একটি ভিক্ষুকের সাথে দেখা করতে আসে এবং তার থেকে কিভাবে ভিক্ষা করতে হবে সেগুলো সে জেনে নেয়। এর কিছুক্ষণ পরে চ্যানকে আমরা একটি কনসার্টে দেখি, আর এখানেই আমরা মুভির মেইন লিড ফ্যাংকে দেখি, যে এই শহরের ফেমাস কে পপ সিঙ্গার। সে তখন স্টেজে পারফর্ম করছিল, আর তখনই আমরা সেখানে চ্যানের দাদুর পাঠানো গার্ডদের দেখি, আর এই জন্য কনসার্টটা থেকে চ্যান বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ওই ফেমাস সিঙ্গার যার নাম ফ্যান, তাকে দেখি তার সাথে কিছু লোক দেখা করতে আসে, আর এরা ছিল ফ্যানের বাবার লোক, যারা তাকে তার বাবার বিয়েতে ডাকার জন্য এসেছে। কিন্তু ফ্যান সেখানে যেতে চাইছে না, কিন্তু সেই গার্ডরা তাকে খুব জোরাজোরি করে, আর তখন ফ্যান তাদের বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পরে আমরা রুমের ভেতর থেকে একটি মেয়েকে বাইরে আসতে দেখি, কিন্তু গার্ডরা যখন মেয়েটির দিকে ভালো করে লক্ষ্য করে তখন তারা বুঝতে পারে এটা কোনো মেয়ে নয় বরং ফ্যান, আর এই জন্যে তারা তার পিছু নেয় তাকে ধরার জন্য, যার ফলে ফ্যান দৌড়াতে থাকে। আর অন্যদিকে আমরা চ্যানকে দেখি তার দাদুর পাঠানো গার্ডদের থেকে বাঁচার জন্য দৌড়ে যাচ্ছিল, আর তখনই সে তার সামনে মেয়েকে দেখে, যে একটি মেয়ে তখন জামা কাপড় চেঞ্জ করছিল। সে তখন মেয়েটাকে বলে এই শহরের মেয়েগুলো অনেক স্মার্ট, কিন্তু এই মেয়েটি অন্য কেউ নয় বরং ফ্যান ছিল। আর ফ্যান তখন অনেক রেগে যায়, আর তার ফলস চুলগুলো খুলে দিয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার সামনে কি কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। আর তখনই সেখানে আমরা তার দাদুর পাঠানো কিছু গার্ডদের দেখি, আর তাদের থেকে বাঁচার জন্যে সে ফ্যানকে জড়িয়ে ধরে, যেটাতে ফ্যান ঘাবড়ে যায়, আর তখন গার্ডরা তাদের দিকে আর ঘুরে তাকায় না। অন্যদিকে দেখা যায় ফ্যানের বাবার পাঠানো সেই লোকেরা যখন সেখানে আসে তখনই ফ্যান নিজের জায়গাটা পরিবর্তন করে, আর চ্যানকে জড়িয়ে ধরতে গিয়ে ভুল করে তাকে কিস করে ফেলে, যেটাতে চ্যান প্রচন্ড রেগে যায়। আর গার্ডগুলো যখন সেখান থেকে চলে যায় তখন সে ফ্যানকে বলে তোমাকে এর জন্য মূল্য দিতে হবে, আর তখনই ফ্যান তাকে একটি অটোগ্রাফ দেয় এবং চ্যানকে বলে আমার এই অটোগ্রাফ পাওয়ার জন্য লোকেরা লাইন দিয়ে থাকে, যা এটা আমি তোমাকে এমনি দিয়ে দিলাম। কিন্তু চ্যানের যেহেতু টাকার প্রয়োজন ছিল এই জন্য অটোগ্রাফ তার কাছে একেবারে মূল্যহীন, আর সে তখন ফ্যানকে বলে যে তোমাকে এবার আমার ওই ব্যাগটা খুঁজে দিতে হবে। আর চ্যান তখন তাকে একটি স্মার্টফোন দেখায়,
যেটা ওই ব্যাগের ভেতরে ছিল। আর সৌভাগ্যবশত ফ্যান এটা বুঝতে পারে চ্যানের ব্যাগে আর কারোর কাছে নেই, বরং তার বন্ধু ন্যান্সির কাছেই রয়েছে। আর তখন ফ্যান তাকে ন্যান্সির বাড়িতে নিয়ে আসে আর ফ্যান ন্যান্সিকে বলে চ্যানের ব্যাগটা ফেরত দিতে। ন্যান্সি যখন ব্যাগটা ফেরত দিয়ে দেয় তখন ফ্যান নিয়ে নেয় আর চ্যানকে বলে আমি তোমাকে ব্যাগটা ফেরত দেব যদি তুমি আমার একটা কাজ করে দাও। আর তাতে চ্যান রাজি হয়ে যায় আর ফ্যান তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তার বাবার বিয়ে হচ্ছিল। আর সে তখন সবার সামনে বলে এ আমার গার্লফ্রেন্ড এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, এই বলে সে তাকে কিস করে দেয়। আর এটা দেখে তার বাবা প্রচন্ড রেগে যায় আর ফ্যান তার বাবাকে বলে আপনি এটা থামাতে পারেন যদি আপনি আপনার বিয়েটা ভেঙে দেন। যেহেতু ফ্যানের বাবার কাছে দ্বিতীয় কোনো উপায় ছিল না, এই জন্যে সে তার বিয়েটাকে ক্যান্সেল করে দেয়। অন্যদিকে আমরা চ্যানকে দেখি এখানকার গার্ডদের হাত থেকে বাঁচার জন্য নিজের আসল রূপে ফিরে আসে। আর সে যখনই বাইরের দিকে যাচ্ছিল ঠিক তখনই আমরা সেখানে ন্যান্সিকে দেখি, যে চ্যানকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং প্রথম দেখাতেই সে চ্যানকে ভালোবেসে ফেলে। পরের দিন আমরা চ্যানকে দেখি ওই কলেজে যায় যেখানে তার বাবা মা স্টাডি করেছিল, কিন্তু সেখানে আগে থেকেই চ্যানের দাদু কিছু বডিগার্ড পাঠিয়েছিল, যাদের থেকে বাঁচার জন্য সে আবারও তার লুক পরিবর্তন করে, যার ফলে গার্ডের সামনে থেকে যাওয়ার পরেও তাকে একেবারে চিনতে পারে না। পরবর্তীতে চ্যান যখন তার ক্লাসের ভেতরে যায় তখন সে জানতে পারে এই একই ক্লাসে ফ্যান এবং তার বন্ধু ন্যান্সিও রয়েছে। তখন ন্যান্সি ফ্যানকে বলে এটা তো খুব ভালো, তুমি এবং তোমার গার্লফ্রেন্ড একই ক্লাসে। আর তখন ফ্যান তাকে বলে আরে ও তো আমার গার্লফ্রেন্ড না, আমি তো সেদিন জাস্ট অ্যাক্টিং করেছিলাম। আর যেহেতু ও ক্লাসের মধ্যে একটি মাত্র সিট ফাঁকা ছিল তাই সেটা ছিল ফ্যানের কাছে, সেই জন্য শেষ পর্যন্ত চ্যানকে ফ্যানের কাছেই বসতে হয়। আর এভাবে তাদের মধ্যে ঝগড়া শুরু। আর তখন টিচার তাদেরকে শাস্তি হিসেবে তাদের ক্লাসরুমটাকে পরিষ্কার করতে বলে। আর যেহেতু চ্যান আগে থেকেই ফ্যানের ওপরে রেগেছিল আর আজকেও ফ্যানের জন্যই তাকে এরকম একটা পানিশমেন্ট পেতে হলো, এই জন্য সে প্রচন্ড রেগে যায় আর সবার সামনে ফ্যানকে লাথি মেরে অজ্ঞান করে ফেলে। এর কিছুদিন পরে আমরা লাইব্রেরিতে দেখি যেখানে সে তার মা বাবা সম্পর্কে জানার জন্য চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে ধাক্কা লেগে অন্ধকারে একটি ফ্রেম ভেঙে যায়। আর ঠিক তখনই সেখানে আমরা একজন টিচারকে দেখি। এর পরের দিন আমরা চ্যানকে দেখি তার বান্ধবীর সাথে দেখা করতে আর তাকে একটি কাজ দিতে বলে। তখন তার বান্ধবী তাকে বলে এই বিষয়ে তোমাকে শুধুমাত্র ন্যান্সি সাহায্য করতে পারে। এই জন্য পরের দিন চ্যান রেস্টুরেন্টে যায় যেখানে ন্যান্সি খাবার খেতে আসে, কিন্তু সে যখন সেখানে আসে তখন দেখে কিছু লোক সেই ন্যান্সির সাথে বাজে ব্যবহার করছিল। আর যেটা দেখে সে ন্যান্সির কাছে যায় এবং ছেলেগুলোকে খুব বকাবকি করতে থাকে। আর এভাবে ন্যান্সির সাথে তার বন্ধুত্ব তৈরি হয়। কিছুদিন পরে আমরা দেখি তাদের কলেজে একটি সুইমিং কম্পিটিশনের আয়োজন করা হয়, যার ফলে তাদেরকে এখন প্র্যাকটিস করানো হচ্ছে। এরকম একদিন দিনে আমরা চ্যানকে দেখি ফ্যানের সাথে ঝগড়া করছিল, কিন্তু হঠাৎ করেই সে জলের মধ্যে পড়ে যায়। আর তখনই আমরা ফ্যানকে দেখি সে এতটাই ঘাবড়ে যায় যে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। আর ঠিক তখনই আমরা সেখানে ন্যান্সিকে দেখি যে চ্যানকে উপরে উঠতে সাহায্য করে। পরবর্তীতে যখন তাদের ওয়েলকাম পার্টির আয়োজন করা হয় তখন আমরা সেখানে ফ্যানকে দেখি সে গান গাইতে আসে, কিন্তু সে যখনই স্টেজে আসে দেখে সেখানে কোনো মাইক্রোফোন নেই। আর যেটা দেখে চ্যান দৌড়ে একটি মাইক্রোফোন নিয়ে আসে। কিছুক্ষণ পরে আমরা ফ্যানকে দেখি সে সেখানে একটি অসাধারণ মিউজিক প্লে করে, যেটা দেখে চ্যানের মধ্যে ফ্যানের জন্য একটি নতুন কল্পনা তৈরি হয়। আর এভাবেই পরের দিন যখন তারা ক্লাস করছিল তখন ফ্যানকে দেখি সে চ্যানের হাতে একটি আঘাত দেখতে পায় আর তখনই সে তাকে একটি ব্যান্ডেজ দেয়, যেটা দেখে তার আরো বেশি ভালো লাগে এবং সে দুর্বল হয়ে পড়ে। এমনকি এখন সে সবসময় তার আশেপাশেই ফ্যানকেই অনুভব করে। আর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। আর তখন হঠাৎ করেই আমরা চ্যানের একজন বন্ধুকে দেখি যার বাবার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আর চ্যানও চাইছিল তার ওই ফ্রেন্ডকে সাহায্য করতে। অন্যদিকে আমরা ফ্যানকে দেখি একটি নতুন মিউজিক রেকর্ড করবে, কিন্তু সেখানে একটি মেয়ে অ্যাক্টরের প্রয়োজন। এরপরে আমরা দেখি চ্যান তার আসল রূপে এসে ওই মিউজিক অ্যাক্টরের জন্য অডিশন দিতে চায়। আর চ্যানকে দেখতে তখন এতটাই সুন্দর লাগছিল যে ওখানকার ডিরেক্টর চ্যানকে আর মানা করতে পারে না। আর ন্যান্সি যখন চ্যানকে দেখে সে ফ্যানকে বলে আরে এ তো সেই মেয়ে যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর এভাবেই দেখতে দেখতে পুরো শুটিং কমপ্লিট হয়ে যায়, যার ফলে চ্যান
অনেকগুলো টাকা পায় আর এই টাকাগুলো সে তার বন্ধুকে দিয়ে দেয়। এর কিছুদিন পরে আমরা চ্যান এবং তার বান্ধবীকে দেখি যারা একটি পার্কের ভেতরে বসে একে অপরের সাথে কথা বলছিল। আর ঠিক তখনই তাদেরকে কিছু লোক এসে অপহরণ করে। আসলে এই অপহরণকারীরা কোনোভাবেই চায় না এই মিউজিকটাকে পাবলিশ করতে, কারণ এটা এমন একটি মেয়ের ওপরে বেশ করে তৈরি করা হয়েছে যার কিছুদিন আগে মৃত্যু হয়েছে। আর এই কথাটা যখন ফ্যান জানতে পারে তখন সে তাদেরকে সাহায্যের জন্য দৌড়া সেখানে চলে আসে। অন্যদিকে আমরা চ্যান এরকম একটা বুদ্ধি খাটিয়ে তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর এভাবে সে পালাতে গিয়ে প্রচন্ড আহত হয়, যার ফলে ফ্যান শেষ পর্যন্ত চ্যানকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসে। আর এখানেই আমরা ওই মৃত মেয়েটির বিষয়ে আরো নতুন কিছু তথ্য জানতে পারি। সেখান থেকে আমরা জানতে পারি আসলে ওই মেয়েটি আর ফ্যান দুজনেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টের ফলে ওই মেয়েটি প্রচন্ড আহত হয় এবং সে মারা যায়। কিন্তু সবাই মনে করছিল এই মেয়েটার মৃত্যু শুধুমাত্র ফ্যানের জন্য হয়েছে। তখন আমরা ফ্যানকে দেখি যে নিজে এখনো সিদ্ধান্ত নিয়েছে ওই মিউজিকটাকেই পাবলিশ করবে না, কারণ সে চায় না তার বন্ধুকে, যে ছেলেটা এতটা ভালোবাসে, সে তার জন্য এতটুকু কষ্ট পায়। আর এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। এরপরে একদিন আমরা ফ্যানকে দেখি যে খাবার খাওয়ার জন্য তার এক বন্ধুকে রেস্টুরেন্টে নিয়ে আসে, আর সেখানে চ্যানকে দেখে সে তখন ন্যান্সির সাথে ছিল, আর যেটা দেখে সে অনেক কষ্ট পায়। তখন সে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস করতে থাকে। এরপরে আমরা ফ্যানকে দেখি রাতে মাতাল অবস্থায় হোস্টেলে আসে এবং সবার দরজার ভেতরে নক করতে থাকে, এবং ফ্যান যখন চ্যানের খোঁজ পায় না তখন সে একটি মাইক নিয়ে জোরে জোরে ডাকতে থাকে। এরপরে চ্যান যখন তার সামনে আসে সে তাকে বলে, তুমি সেখানে কেন গেছিলে? আর সে তখন ফ্যানকে বলে, আমি কাজের ব্যাপারে ওখানে গেছিলাম। আর তখন ফ্যান তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে, তুমি শুধুমাত্র আমার। আর এই কথাটাই বলে সে চ্যানের ওপরে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়ে। আর এটা যখন বাকি স্টুডেন্টরা তখন দেখে তখন তারা ফ্যানের ওপরে হাসতে শুরু করে, কারণ এত বড় একটা স্টার এরকম একটি মেয়েকে ভালোবাসে, যার ফলে ফ্যান এবং চ্যান দুজনেই ক্লাসে সবসময় চুপ করেই থাকতো। আর এরকম একদিন দিনে আমরা ফ্যানকে দেখি যে চ্যানকে বলছে, তোমার কিংয়ের থেকে শেখা উচিত, ও সবার সাথে কিভাবে কথা বলে এবং সবার সাথে কি করে সে হাসি খুশি থাকে, আর এগুলো একটাও তোমার মধ্যে নেই। তখন আমরা ন্যান্সিকে দেখি, সে তখন তাদের দুজনকেই বলে ও ভালো পিয়ানো বাজায়, যেগুলো শুনে চ্যান তাকে বলে, আমি তার বিষয়ে সবকিছু জানি। তোমরা কি তার লম্বা জামা রহস্য জানো? আসলে ওর কোনো উপায় নেই, এ একজন ডেভিল, সবাইকে নৃশংসভাবে হত্যা করে। যেটা শুনে ফ্যান এবং তার বন্ধু প্রচন্ড ভয় পায়। আর এটা যখন চ্যান দেখতে পায় সে তখন বলে, আরে আমি তো তোমাদের সাথে মজা করছিলাম। এরপরে সিনে আমরা চ্যানকে দেখি, সে তখন একটি পিয়ানো বাজাচ্ছিল। আর ঠিক তখনই আমরা সেখানে ন্যান্সিকে দেখতে পাই, যে চ্যানকে এভাবে পিয়ানো বাজাতে দেখে এটা বুঝতে পারে যে কিং আর চ্যান একই ব্যক্তি, যার ফলে সে অনেক টেনশনে পড়ে যায়, কারণ তারা দুজন বন্ধু ভালোবাসে একটি মেয়েকে। পরের দিন আমরা চ্যানকে দেখি, সে তার আসল রূপে কলেজে প্রিন্সিপালের কাছে যায় এবং তার মা বাবা সম্পর্কে তার কাছে প্রশ্ন করতে শুরু করে। তখন প্রিন্সিপাল তাকে বলে, তোমার মা বাবা একে অপরকে অনেক ভালোবাসতো। যেটা শুনে চ্যানেট বুঝতে পারে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা একেবারেই দায়ী নয়। এই জন্য সে তার দাদুকে কল করে এবং তাকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে কেন? আর তখন তার দাদু তাকে বলে, আমি কি কারণে তোমাকে মিথ্যে কথা বলেছি আমি সেটা তোমাকে বলতে পারবো না। এভাবে প্রিন্সিপাল ও চ্যান যখন একে অপরের সাথে একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল, ঠিক তখনই সেখানে আমরা ফ্যান এবং তার বন্ধু ন্যান্সিকে দেখি। আর চ্যান যেহেতু সেখানে তার অরিজিনাল লুকে ছিল, এই জন্য ফ্যান তার সাথে ন্যান্সি সেটিং করাতে চায়। সে বিভিন্নভাবে চ্যানকে ন্যান্সির দিকে ইশারা করতে থাকে। আর এটা যখন ন্যান্সি দেখে ফেলে তখন সে চ্যানকে বলে ফ্যান তার ক্লাসমেট চ্যানকে অনেক বেশি ভালোবাসে। আর তখন ফ্যান তাদেরকে বলে, হ্যাঁ আমি তাকে অনেক ভালোবাসি আর আমি তার সাথে সবসময় হাসি খুশি থাকি। আসলে ন্যান্সি এখন চ্যানের বিষয়ে সবকিছু জানে। আর এটা শুনে চ্যান অনেক খুশি হয়, আর এই জন্যেই সে সেখানকার ওয়াশরুমে গিয়ে আবারও তার লুক পরিবর্তন করে এবং তাদের সাথে দেখা করতে আসে। আর এভাবে তারা একে অপরের সাথে খুব সুন্দর কিছুটা টাইম স্পেন্ড করে। এর কিছুদিন পরে আমরা চ্যানের দাদুকে দেখি, যে চ্যানের সাথে দেখা করতে আসে। তাকে এভাবে দেখে সে অনেক কষ্ট পায়,
সেই জন্য সে চ্যানকে তার সাথে ফিরে নিয়ে যেতে বলে, কিন্তু চ্যান কোনোভাবে ওই কলেজ ছেড়ে যেতে চায় না। আর সেই জন্যেই সে তার দাদুকে বলে কিছুদিনের মধ্যেই আমাদের কলেজে একটি ফ্যাশন শো এর আয়োজন করা হবে, আর আমি সেখানে পার্টিসিপেট করেছি এবং আমি যদি সেখানে ফার্স্ট না হতে পারি তাহলে আমি বাড়ি ফিরে যাব। আর যার ফলে দাদু তাতে রাজি হয়ে যায়। আর তখনই আমরা চ্যানের ক্লাসমেটকে দেখি যারা চ্যানের ওপরে হাসাহাসি করে এবং একে অপরকে বলে এই মেয়েটা নাকি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কিন্তু সেখানে আমরা ন্যান্সিকে দেখি যে তখন তাদের ওপরে হাসছিল, কারণ সে ভালো করেই জানে যে চ্যান আসলে কতটা সুন্দরী। আর এভাবে দেখতে দেখতে ওই দিনটি চলে আসে যেদিন ওই ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছিল। আর আজকে চ্যান অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু যেহেতু তার দাদু অনেক বেশি ক্ষমতা ছিল সেই জন্য চ্যানকে উইন হতে দেয় না। আর এখন যেহেতু সে কম্পিটিশনটা হেরে গেছে তাই এখন তাকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু তখনই আমরা তার দাদুকে দেখি যে তাকে এখানে থাকতে বলে, যার ফলে সে অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। এরপরে একদিন আমরা টিচারকে দেখি একটি ট্যুরের বিষয়ে কথা বলছিল, আর ট্যুরটা সেদিনই ছিল যেদিন তাদের শুটিং হওয়ার কথা ছিল। এদিকে তাকে কিং হয়ে অ্যাক্টিং করতে হবে, আবার ওইদিকে চ্যান হয়ে সবার সাথে ট্যুরে যেতে হবে, যার ফলে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এই জন্যে সে প্রিন্সিপালের কাছে যায় এবং তাকে বলে প্লিজ আমাকে একদিন পরে সেখানে যাওয়ার পারমিশন দিন। আর যেহেতু প্রিন্সিপাল চ্যানের বিষয়ে সবকিছু জানতো সেই জন্য সে তাকে অনুমতি দিয়ে দেন। এরপরে আমরা চ্যানকে দেখি যে কিং হয়ে ওই মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করে ও ফ্যানের সাথে ওই ট্যুরটাতেও অংশগ্রহণ করে। এদিকে ফ্যান কিং এর সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। এরপরে সে চ্যানকে খুঁজতে যায়, আর এটা যখন চ্যান বুঝতে পারে তখন সে দৌড়ে এসে ওয়াশরুমে গিয়ে তার কাপড়গুলোকে পরিবর্তন করে এবং চ্যান হয়ে আবারও ফ্যানের সাথে দেখা করতে আসে। আর ফ্যান যখন চ্যানকে নিয়ে কিং এর সাথে দেখা করাতে যায় তখন সে সেখানে কিংকে দেখে না, আর এই জন্য সে আবারও কিংকে খুঁজতে যায়। আর এইভাবে চ্যান আবারও কিং হয়ে সেই তাদের বন্ধুদের সাথে ওখানে বসে পড়ে। কিভাবে এটা পসিবল হবে, কারণ তারা দুজনেই তো একই মানুষ। আর এটা যখন ন্যান্সি দেখতে পায় তখন সে চ্যানের কাছে যায় আর তাকে বলে চ্যান, এটা আমি ভালো করেই জানি কিং এবং তুমি দুজনেই একই, বরং তোমরা একই মানুষ। এটা শুনে চ্যান অনেক খুশি হয়ে যায়, কারণ সে এমন একজনকে খুঁজে পেয়েছে যে তার বিষয়ে সবকিছু জানে এবং যাকে সে তার সবকিছু খুলে বলতে পারবে। তখন আমরা ন্যান্সিকে দেখি যে ফ্যানের কাছে যায় এবং ফ্যানকে বলে চ্যান খুব অসুস্থ আর এই জন্যেই সে বিশ্রাম নিচ্ছে, তুমি তার সাথে পরে দেখা করো। আর এভাবেই যখন তারা সামনের দিকে যাচ্ছিল ভুল করে চ্যানের পা পিছলে পাহাড় থেকে একটি খাদে পড়ে যায়। আর ফ্যান যখন চ্যানকে বাঁচাতে যায় তখন সে নিজে ওখানে আটকে পড়ে। আর যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে সাহায্যের জন্য কেউ আসছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখানে আটকে থাকতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, যেখানে আমরা চ্যানকে দেখি ফ্যানকে প্রপোজ করে। আর এই কথা শুনে ফ্যান তাকে বলে আমি জানি তুমি অনেক বেশি সুন্দরী, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ আমি চ্যানকে ভালোবাসি। যেটা শুনে চ্যান অনেক বেশি খুশি হয়। এর পরের দিন আমরা দেখি চ্যান জানতে পারে তার বাবা মার মৃত্যু একটি অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, যার ফলে সে অনেক কষ্ট পায়। আর এই জন্যে তার দাদু তাকে এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছে। যেহেতু চ্যান অনেক বেশি দুঃখী হয়েছিল, আর এই জন্যে আমরা তার বন্ধুদের দেখি যারা চ্যানের জন্য একটি সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছে, যার ফলে সে অনেক বেশি খুশি হয়। কিন্তু কিছুদিনের মধ্যে আমরা দেখি চ্যানের দাদু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার ফলে চ্যানকে আবারও বাড়ি ফিরতে হয়। আর তখনই আমরা ফ্যানকে দেখি সে চ্যানকে কল করে আর বলে আমি তোমার সাথে দেখা করতে আসব। আর এই কথা শুনে চ্যান অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে তার আসল পরিচয় এবং সে কতটা ধনী সেটা ফ্যানকে জানাতে চায় না। তখন আমরা চ্যানের দাদুকে দেখি যে পরীক্ষা করার জন্যে ফ্যানকে এখানে আসতে বলে, আর সেই জন্যেই সে চ্যানকে গ্রামে নিয়ে আসে এবং ফ্যানকেও সেখানে আসতে বলে। আর ফ্যান যখন সেই লোকেশনে পৌঁছায় তখন আমরা দেখি চ্যানের দাদু সেই ফ্যানকে নিয়ে একটি ভারী ভারী কাজ করায় এবং তাকে পরীক্ষা করার জন্য একটি মেয়েকে তার সাথে সবসময় থাকতে বলে।
কিন্তু ফ্যানের ওই মেয়েটির প্রতি একদমই কোনো ইন্টারেস্টই ছিল না। আর এভাবেই ফ্যান সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। দেখতে দেখতে আরো বেশ কিছুটা দিন কেটে যায়। তখন আমরা চ্যানকে ও ফ্যানকে দেখি যারা আবারও কলেজে ফিরে আসে, কিন্তু সেখানে আমরা ওই ছেলেটাকে দেখি যে ফ্যানের থেকে বদলা নিতে চায়, কারণ সে মনে করে তার গার্লফ্রেন্ডের মৃত্যু ফ্যানের জন্যই হয়েছে। আর সে তখন চ্যানের কাছে যায় এবং তাকে বলে, আমি তোমার বিষয়ে সবকিছু জানি, আর তুমি যদি চাও আমি এটা লুকিয়ে রাখি তাহলে তুমি এখন থেকে সবসময় ফ্যানের থেকে দূরে দূরে থাকবে। আর এই জন্যে চ্যান ফ্যানের কাছে যায় এবং তাকে বলে, আমরা সবসময় বন্ধু হয়ে থাকবো, যার ফলে ফ্যান অনেক কষ্ট পায়। এর কিছুদিন পরে আমরা ফ্যানকে দেখি যার ওপরে মিউজিক চুরির অভিযোগ ওঠে এবং ফলে চ্যান ফ্যানকে সাহায্য করতে আসে এবং সবার সামনে আসল অপরাধীকে উন্মোচন করে। আর এটা অন্য কেউ নয়, বরং ওই ছেলেটা যে ফ্যানকে বরবাদ করতে চায়। আর এটা যখন ফ্যানের বন্ধুরা জানতে পারে তখন তারা ওই ছেলেটিকে মারতে শুরু করে। আর তখন আমরা ফ্যানকে দেখি সে তাদেরকে আটকে দেয়। এইভাবে ওই ছেলেটির সাথেও ফ্যানের বন্ধুত্ব তৈরি হয়। এরপরে একদিন আমরা চ্যানকে দেখি যে বাড়ি গিয়ে অনেকটা ড্রিঙ্কস করে ফেলে, যার ফলে সে ঠিক করে হাঁটতে পারছিল না। আর তখন আমরা ন্যান্সিকে দেখি সে তাকে বাড়ি পৌঁছানোর জন্য সাহায্য করছিল। আর এখানে একটি মেয়ে তাদের দুজনকে এমন একটি অ্যাঙ্গেল থেকে ফটো তুলে যেটা দেখে বোঝার উপায় নেই যে ন্যান্সি আসলে তাকে সাহায্য করছিল। আর যেই মেয়েটি ছবিটা তুলেছে সে আসলে ফ্যানকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর সে এখন চ্যানকে ফ্যানের থেকে দূরে সরাতে চায়। এই জন্য সে ছবিটা ফ্যানকে দেখায়। ফ্যান যখন ওই ছবিটা দেখে সে তখন অনেক কষ্ট পায়। আর এরপরে সে যখন ছবিটার বিষয়ে চ্যানের কাছে জিজ্ঞাসা করতে যাবে তখনই আমরা চ্যানকে দেখি ন্যান্সির সাথে কথা বলছিল। আর চ্যান তাকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সবসময় সাহায্য করার জন্য, আর আমরা সবসময় খুব ভালো বন্ধু হয়ে থাকবো। যেটা শুনে ন্যান্সি অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই সেখানে ফ্যান চলে আসে আর এটা দেখে সে অনেক রেগে যায়। এরপরে সে ন্যান্সিকে বলে, আমি তোমাকে আমার বন্ধু মনে করেছিলাম, কিন্তু তুমি আমার বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আর এখান থেকে সে জানতে পারে চ্যান আর কিং আলাদা নয়, বরং তারা একজনই। আর এই জন্যেও সে চ্যানের ওপরেও প্রচন্ড রেগে যায় এবং বাড়িতে চলে আসে। এর পরবর্তীতে আমরা ন্যান্সিকে দেখি সে ফ্যানকে সবকিছু কনভিন্স করে এবং তাকে বলে সে কিভাবে কিংকে ভালোবেসেছিল। কিন্তু পরবর্তীতে সে যখন এটা জানতে পারে কিং আর চ্যান দুজনেই আলাদা নয়, তখন সে তার বন্ধুর জন্য তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে। আর এটা যখন ফ্যান জানতে পারে তখন সে তার থেকে ক্ষমা চায় এবং তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। এরপর ফ্যান চ্যানের কাছে যায় এবং তার কাছেও ক্ষমা চায়। তখন আমরা দেখি চ্যান তাকে ক্ষমা করে দেয়। এর কিছুদিন পরে আমরা চ্যানের দাদুকে দেখি যে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, যার ফলে চ্যানকে আবারও বাড়ি যেতে হয়। আর এদিকে আমরা ওই মেয়েটাকে দেখি যে চ্যান আর ফ্যানকে আবারও ওইভাবে একসাথে দেখে একদমই সহ্য করতে পারে না, আর এই জন্যেই সে আত্মহত্যা করতে চায়। কিন্তু ভাগ্যক্রমে সে এবারের মতন বেঁচে যায়। আর ফ্যান এটা শুনে অনেক টেনশনে পড়ে, কারণ তার সাথে যে মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গেছিল সে তারই বোন, আর যেটাতে সে এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। আর সে কোনোভাবেই এটা চায় না যে তার জন্য আরো কেউ মারা যায়। আর এই মেয়েটার নাম ছিল জিনিয়া। আর এরপরে একদিন জিনিয়াং এর কাছে তার এক ক্লোজ ফ্রেন্ড দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি কোনোভাবেই ফ্যানকে তোমার করতে পারবে না, কারণ সে চ্যানকে ভালোবাসে। আর তুমি যদি ফ্যানকে তোমার করতে চাও তাহলে আবারও তোমাকে আত্মহত্যা করার অভিনয় করতে হবে। আর জিনিয়াংও ঠিক একইভাবে আত্মহত্যা করার অভিনয় করে। আর যেটা শুনে ফ্যান তাকে বাঁচানোর চেষ্টা করে এবং বাধ্য হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়। এবং পাশাপাশি সে চ্যানকেও একেবারে কষ্ট দিতে চায় না, আর এই জন্যে সে চ্যানকে কল করে আর তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এমনকি সে তাকে জিনিয়াং এর ব্যাপারেও কিছু বলে না। এটা শুনে সে চ্যান অনেক কষ্ট পায়। কিছুদিন পরে চ্যানের কাছে একটি মেসেজ আসে, আর সেই মেসেজটার মাধ্যমে সে জানতে পারে জিনিয়াং আর ফ্যান বিয়ে করতে যাচ্ছে। আর এটা শুনে চ্যান নিজেকে কিছুই বিশ্বাস করতে পারছিল না। দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যেদিন ফ্যান আর জিয়ান বিয়ে করতে যাচ্ছিল। আর সেই মুহূর্তে চ্যান ওখানে পৌঁছে যায়। ফ্যান চ্যানকে দেখে কিছুতেই নিজেকে আর আটকে রাখতে পারে না, আর চ্যানের হাত ধরে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি জিয়ান আবারও আত্মহত্যা করার চেষ্টা করছিল। ঠিক তখনই আমরা তার কিছু বন্ধুদেরকে ওখানে দেখি যারা তাকে আটকে দেয়। আর সেখানেই আমরা এমন একজন ছেলেকে দেখি যে আগে থেকে জিনিয়াংকে পছন্দ করত। সে তখন জিনিয়াং এর সামনে ভালোবাসার উপস্থাপন করে, আর আমরা জিনিয়াংকে দেখি যে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয়।
অন্যদিকে আমরা চ্যানকে দেখি সে এখন নিজেকে লুকিয়ে রাখার আর কোনো প্রয়োজন ছিল না, বরং সে তার আসল রূপেই কলেজে ফিরে আসে। আর তখন আমরা সেখানকার স্টুডেন্টদেরকে দেখি যারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা এর আগে এত সুন্দরী মেয়ে কখনো দেখেনি। এবং বেশ কিছুদিনের মধ্যেই ফ্যানের থেকে চ্যানের ফ্যান বেশ অধিক হয়, যেটা দেখে ফ্যান অনেক বেশি রাগ করে এবং সে তাকে বলে, তুমি আবারও আগের রূপে ফিরে এসো, কারণ আমি চাই না তোমাকে আমি ছাড়া অন্য কেউ ভালোবাসুক। তখন আমরা চ্যানকে দেখি সে তার কথায় রাজি। এর কিছুদিন পরে আমরা দেখি চ্যান ক্লাসে বসে একটি ছবি আঁকছিল। আর এখান থেকে আমরা জানতে পারি চ্যানের বাবা একজন ফেমাস একজন আর্টিস্ট ছিলেন, আর এখন সে চায় তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। সে তখন তার দাদুকে বলে, আমি একজন আর্টিস্ট হতে চাই। আর যেহেতু তার দাদু তাকে অনেক বেশি ভালোবাসতো, আর জন্য সে বলে, তুমি যা পারো তাই করো, তোমার যেটা ইচ্ছে হয় তুমি তাই করতে পারো। এভাবেই চ্যানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আর তখন আমরা জাপানের একটি কমিক্স কোম্পানিকে দেখি, তারা চ্যানকে হায়ার করতে চায়, কিন্তু চ্যান তাদেরকে মানা করে দেয়, কারণ সে ফ্যানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এর কিছুদিন পরে আমরা দেখি ফ্যানকে আমেরিকাতে একটি কাজের জন্য ইনভাইট করা হয়, যেটা শুনে সে অনেক বেশি খুশি হয়, কারণ তার স্বপ্ন ছিল একদিন কাজের জন্য আমেরিকাতে যাবে। আর এভাবেই সে যখন চ্যানকে বিদায় জানিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখন আমরা দেখি সে শুধুমাত্র চ্যানের কথাই কল্পনা করছিল, আর মাঝপথ থেকে সে বাড়িতে ফিরে আসে। আসলে ফ্যান বুঝতে পেরেছে সে এক মুহূর্ত চ্যানকে ছাড়া বাঁচতে পারবে না। আর এভাবেই তারা হাসি আনন্দের মাধ্যমে তাদের নতুন জীবন শুরু করে। আর এখানেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমরা এই অসাধারণ মুভিটি শেষ করি। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটা? আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দিন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। টাটা, বাই বাই, টেক কেয়ার।